আসসালামু আলাইকুম। আজ ২৮ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপনেই বাংলাদেশে ওসমানীয় খেলাফতের ঐতিহাসিক বিপ্লব, নতুন করে ভয়াবহ বিপদে সাবেক আইজিপি বেনজির, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনল সাংবাদিকরা। এবার বিস্তারিত। গোপনে অথবা নীরবেই বাংলাদেশে ওসমানীয় খেলাফতের ঐতিহাসিক চেতনা বিকশিত হয়েছে। তুরস্কের বিপুল জনপ্রিয় ড্রামা দিরলিস আর্তুগ্রুল এবং কুরুলুস ওসমান শিরোনামের সিরিয়াল দুটি এক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করেছে। এদেশের তরুণরা অটোম্যান সাম্রাজ্যের ৬৫০ বছরের মুসলিম শাসনের প্রেমে যে মুগ্ধ এবং উচ্ছ্বসিত তা প্রমাণ মিলল কুরুলুস ওসমানের নায়ক বুরাজ ওজচিভিতের ঢাকা সফরের মধ্য দিয়ে। সংস্কৃতি বিশ্লেষক ইবনে আরিজ এ প্রসঙ্গে বলেন, বলিউড হলিউডের সিনেমাকে এক প্রকার ছুঁড়ে ফেলে তুর্কি সিরিয়ালের প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের বিপুল মুগ্ধতা অন্যরকম বার্তা দিয়ে যাচ্ছে। তারা যেমন ইতিহাস নির্ভর ইসলামী ঐতিহ্যের চলচ্চিত্রকে গ্রহণ করেছে, তেমনি অটোম্যান সাম্রাজ্যের নীতিবোধ, বিশেষ সুশাসন, সুবিচার ও ন্যায্যতার আদর্শ তাদেরকে আকৃষ্ট করেছে। এতে স্পষ্ট হয়েছে বাংলাদেশের তুর্কি তথা ওসমানীয় খেলাফত বা ইসলামী সংস্কৃতির বিপুল প্রভাবের বিষয়টি। নেটিজেনরা মনে করেন তুর্কি এই অভিনেতাকে নিয়ে বাংলাদেশের মূলধারার মিডিয়াতে হইচই না হলেও ঢাকায় এসে কুরুলুস ওসমানের নায়ক বুরাক যে বিপুল ভালোবাসা পেলেন তাতে বোঝা যাচ্ছে নীরবেই মহান মুসলিম শাসক ওসমানের প্রতি তরুণদের জনসমর্থন ও ভালোবাসা তৈরি হয়েছে। কুরুলুস ওসমানের সিরিয়ালের মূল অভিনেতা বোরাকের প্রতি এই ভালোবাসা মূলত মুসলিম শাসক ওসমানের প্রতি মুগ্ধতার বহিঃপ্রকাশ। সমাজ বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশের চাপিয়ে দেয়া নাটক, সিনেমা, সিরিয়ালের অপসংস্কৃতির বিরুদ্ধে এটা এক ধরনের বিদ্রোহ। তরুণ প্রজন্মকে নষ্ট সংস্কৃতি দিয়ে যে খুব বেশি দিন আটকে রাখা যায় না, তুরস্কের মুসলিম সংস্কৃতির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় এটি আবারও প্রমাণ করল। বাংলাদেশে নিজের এত ভক্ত দেখে উচ্ছ্বসিত তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক ওজচিভিত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, পাকিস্তান, ভারতে গিয়ে অনেক ভক্ত দেখেছি, কিন্তু বাংলাদেশিদের মতো এত আবেগী পাগল ভক্ত দেখিনি। তারা আমাকে এতটা ভালোবাসে সত্যি ভাবিনি। রোববার রাজধানীর রেডিসন ব্লুতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আয়োজিত ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ওজচিভিত শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বুরাক ওজচিভিত বলেন, আমি কয়েকটি জনপ্রিয় সিরিজ করেছি, তার মধ্যে কুরুলুস ওসমান আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ। আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি। এ সময় তিনি সবাইকে হাত নাড়িয়ে ও ইশারায় নিজের ভালোবাসা প্রকাশ করেন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফাইরোজ বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বুরাক ওজচিভিত অন্যতম। তিনি গত কয়েকদিন ধরে আমাদের অতিথি হিসেবে ছিলেন এবং তাকে আপ্যায়ন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তুরস্কের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। তুরস্কের মান ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে আমরা আমাদের রূপান্তর যাত্রা শুরু করেছি। আমাদের এই সফল রূপান্তর যাত্রার গল্প আমরা ক্রেতাদের সাথেও ভাগাভাগি করে নিতে চাই। আর আমাদের বিশ্বাস, আমাদের ক্রেতাদের কাছে এই গল্পটি তুলে ধরার জন্য বুরাক ওজচিভিত সবচেয়ে উপযুক্ত। একের পর এক সরকারি পদক্ষেপে হঠাৎই বেকায়দায় পড়ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বেনজির ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৩ ও ২৬ মে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে বেনজির আহমেদ, তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সব বিও হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ অবরুদ্ধ হিসাবসমূহে জমা করা যাবে না বা কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না।
আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড ও ড্রাগন সিকিউরিটিজ লিমিটেডে বেনজির আহমেদের বিও হিসাব রয়েছে। সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডে তার স্ত্রী জিশান মির্জা, ইবিএল সিকিউরিটিজ লিমিটেডে তার বড় মেয়ে ফারহিন রিশনা বিনতে বেনজির এবং ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডে তার ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিও হিসাব রয়েছে। বিও হিসাব অবরুদ্ধকরণ প্রসঙ্গে বিএসইসির নির্দেশনায় উল্লেখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে 5টি ব্রোকারেজ হাউসে 6টি বিও হিসাব পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হলো। আদালতের আদেশ মোতাবেক ওই হিসাবগুলোর ওপর অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ উত্তোলন করা যাবে না। 26 মে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে, তার স্ত্রীর নামে ও মেয়ের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এগুলোর মধ্যে রয়েছে রাজধানীর গুলশানের 4টি ফ্ল্যাট, সাভারের একটি জমি, বাকি 114টি সম্পত্তি রয়েছে মাদারীপুর জেলায়। এর আগে গত 23 মে 83টি দলিলে ক্রয়কৃত সম্পত্তি ক্রোক করা হয়। সেই সঙ্গে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়। নরসিংদী সদরের চরাঞ্চলে নামাজরত অবস্থায় ঘরের পাশে স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃতরা হলেন ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া ও তার স্ত্রী সব মেহের বেগম। মৃত কালু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে নামাজ আদায় করছিলেন বাবা মা। টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ঘরের পাশে ব্যবসায়ী আব্বাস ফকিরের বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া ও চালা ভেঙে তাদের উপরে পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে মৃতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন। মৃতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহারস্বরূপ মৌসুমি ফল, আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাত 9টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসব মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ফলগুলো গুলশান কার্যালয়ে নিয়ে যান তার প্রতিনিধি গোলাম মাওলা। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা রিয়াজউদ্দিন নসু ও অ্যাডভোকেট মেহেদি। প্রসঙ্গত, বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথকভাবে সরকার বিরোধী আন্দোলনে ছিল। তবে বিএনপির সঙ্গে যুগপথে না থাকলেও একই দিনে অভিন্ন কর্মসূচি পালন করেছে জামায়াত। বিভিন্ন সময়ে এই দুই দলের সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়, কিন্তু সরকার বিরোধী আন্দোলনের প্রশ্নে ফের দুই দলের সম্পর্ক ঠিক হয়। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট। এই নির্বাচনে প্রথমে জামায়াত অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। সূত্রমতে বিএনপির শীর্ষ নেতা জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলার পর উপজেলা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। এখন এই দুই দল আগের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে বলে জানা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং ইমেল। এই তিনটির অবশ্যই ট্রায়াঙ্গেল সিকিউরিটি সেট আপ করে রাখতে হবে। আপনার ফেসবুক বা ইমেইলের যদি পাসওয়ার্ড হ্যাকাররা পেয়েও যায়, কিন্তু এই ট্রায়াঙ্গেল সিকিউরিটির কারণে তারা সেই ফেসবুক, ইমেল বা ইউটিউবে ঢুকতে পারবে না। সেই জন্যে আপনাকে একটি রিকভারি মেইল, রিকভারি মোবাইল ফোন নাম্বার সেখানে দিতে হবে। আপনার পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলেও সেই মোবাইল খোলার আগে অবশ্যই আপনার রিকভারি মেইলে বা রিকভারি নাম্বারে মেসেজ আসবে। সেই মেসেজের মধ্য দিয়েই আপনি টের পেয়ে যাবেন যে আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কে হ্যাক করবার চেষ্টা করছে, এবং তখনই
উদ্যোগী হয়ে আপনি এই অপচেষ্টা প্রতিহত করতে পারবেন। আসুন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুরক্ষিত রাখি, নিজে সচেতন হই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আজ জানিয়েছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা ও আহত করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে। আরএসএফ জানিয়েছে তারা ডিসেম্বর 15 থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত 9 জন ফিলিস্তিনি সাংবাদিকের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার জন্য আইসিসির কৌঁসুলিকে আহ্বান জানিয়েছে। জানুয়ারিতে আইসিসি জানায় তারা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর সাংবাদিকদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত করছে। এই সংঘাতে এখন পর্যন্ত 100 জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আরএসএফ জানিয়েছে যে তাদের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণ রয়েছে যে কিছু সাংবাদিককে স্বেচ্ছায় হত্যা করা হয়েছে এবং বাকিরা বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর নির্বিচার হামলার ভুক্তভোগী। অভিযোগে আরএসএফ 20 ডিসেম্বর থেকে 20 মের মধ্যে নিহত 8 ফিলিস্তিনি সাংবাদিকের কথা উল্লেখ করেন। পাশাপাশি আহত হয়ে পরবর্তী নিহত হয়েছেন এমন একজনের কথাও জানিয়েছে সংস্থাটি। নিজ নিজ দায়িত্ব পালনকালে এই সাংবাদিকরা হতাহত হন, যোগ করে আরএসএফ। আরএসএফ এর অ্যাডভোকেসি ও অ্যাসিস্ট্যান্স পরিচালক অ্যান্টন বার্নার্ড বলেন, যারা সাংবাদিকদের হত্যা করে তারা জনগণের তথ্যের অধিকারের বিরুদ্ধে হামলা করছে, যেই অধিকার রক্ষা করা সংঘাতের সময় অত্যন্ত জরুরি। গত সপ্তাহে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান আইসিসিকে শীর্ষ ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে আলোচনায় এসেছেন। নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিক সুরক্ষা কমিটি জানিয়েছে গাজার যুদ্ধে আহত অন্তত 107 জন সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি 1992 সাল থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের পর এত কম সময়ে এতজন সাংবাদিক নিহতের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করে। এই সময়কালকে সাংবাদিকতার জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে অভিহিত করেছে সংস্থাটি। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে 1170 জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন 252 জন। জিম্মিদের মধ্যে 124 জন এখনও গাজায় আছেন এবং 37 জন ইতোমধ্যে নিহত হয়েছেন। ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাত্তাবের জানাজায় অংশ নিয়েছেন তার সহকর্মী, আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব। দক্ষিণ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হন তিনি। এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত 7 মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত 35,984 জন। এদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 8 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 36,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এমন অবস্থায় ইসরায়েলের দায়মুক্তি চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস। একই সঙ্গে গাজার নাগরিকদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। রাফায় ইসরায়েলি বিমান হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনিদের হতাহতের ঘটনার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের ত্রাণ প্রধান সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ইসরায়েলি বিমান হামলার নিন্দা করে বলেছেন, এ ধরনের দায়মুক্তি চলতে পারে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় মার্টিন গ্রিফিথস লিখেছেন, গাজা থেকে আরেকটি ভয়ঙ্কর আপডেট পেলাম। গতরাতে রাফাতে ইসরায়েলের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন। গাজায় ত্রাণ বিতরণে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে উল্লেখ করে গ্রিফিথস বলেন, নানা প্রতিবন্ধকতা এবং তীব্র লড়াইয়ের কারণে আমরা এখনও কেরেম শালোম থেকে পণ্যগুলো নিতে পারিনি। গ্রিফিথস বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের দায়মুক্তি চলতে পারে না। বেসামরিক নাগরিকদের রক্ষা করুন, তাদের নিরাপদ জায়গা খোঁজার সুযোগ দিন, তাদের সাহায্য পেতে দিন।
এর আগে রোববার রাতে গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২৫০ জন মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোববারের ওই হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আরও শতাধিক মানুষ গুরুতরভাবে আগুনে পুড়ে গেছে। হাত পা ভেঙে অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। গাজা ভিত্তিক সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, রাফার তাল আল সুলতানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার লজিস্টিক ঘাঁটির কাছে এই হামলার ঘটনা ঘটে। গাজার রাফা এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়, খবর নিউ ইয়র্ক টাইমসের। এছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে। তিনি বলেন, আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটনা ঘটল সেটি খুঁজে বের করব, কারণ এটি আমাদের নীতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বলেন, আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমাদের নেই। এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।